আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। বাংলাদেশের ভেতর দিয়ে চলবে ভারতের ট্রেন, প্রক্রিয়া ঠিক করতে কমিটি করছে বাংলাদেশ রেলওয়ে। বিশ্লেষকরা বলছেন চুয়াডাঙ্গা থেকে নীলফামারী পর্যন্ত এই রেলপথ ব্যবহারে সিংহভাগ লাভ হবে ভারতের। তাই ট্রানজিট ফি এবং অবকাঠামো ব্যবহারের লাভ ক্ষতি নির্ধারণে দেশের স্বার্থ আগে বিবেচনায় রাখার পরামর্শ তাদের। ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা দেশবাসীকে অনুরোধ জানাবো, এই সরকার যদি রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে, বাংলাদেশের কৃষক, শ্রমিক, আপামর জনতা মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন জ্বালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। মোদি যদি বাংলাদেশের রেলপথ ব্যবহার করে বাংলাদেশের জনগণের সাথে প্রপার আন্ডারস্ট্যান্ডিং না হওয়ার ভিত্তিতে, প্রপার বোঝাপড়ার ভিত্তিতে, প্রপার এগ্রিমেন্টের ভিত্তিতে যদি উনি এই কাজটি না করেন, তাহলে আমি বলছি এটি আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি স্পষ্ট আঘাত, অপমান এবং জনগণকে অপমান, জনগণের প্রতি সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে আবারও নতুন একটি আপডেট নিউজ নিয়ে হাজির হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ইতিমধ্যে আপনাদের দেখাতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। দর্শক, আমাদের বাংলাদেশের বুক থেকে ভারতের ট্রেন চলতে দেওয়া যাবে না। ভারতের ট্রেন বাংলাদেশে ঢুকলে কি কি সমস্যা হতে পারে, এই বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিও জুড়ে রয়েছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতের ট্রেন বাংলাদেশে চলবে কি চলবে না এই বিষয় নিয়ে তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার কথাগুলো আমরা ধৈর্য সহকারে শুনবো। দর্শক মন্ডলী, আমরা বেশি কথা বলবো না, আমরা মূল ভিডিও চলে যাব। তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি যে ভারতের ট্রেন বাংলাদেশে চলবে কি চলবে না এ নিয়ে পুরো দেশ তোলপাড় চলছে। তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই, সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবো। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। দিয়ে চলবে ভারতের ট্রেন, প্রক্রিয়া ঠিক করতে কমিটি করছে বাংলাদেশ রেলওয়ে। বিশ্লেষকরা বলছেন চুয়াডাঙ্গা থেকে নীলফামারী পর্যন্ত এই রেলপথ ব্যবহারে সিংহভাগ লাভ হবে ভারতের। তাই ট্রানজিট ফি এবং অবকাঠামো ব্যবহারের লাভ ক্ষতি নির্ধারণে দেশের স্বার্থ আগে বিবেচনায় রাখার পরামর্শ তাদের। মাহফুজ কামালের রিপোর্ট। ভারতের উত্তর পূর্বে ভুটান সীমান্তবর্তী আসাম রাজ্যের এক শহর ডালগাঁও। পশ্চিম ভারতের সাথে যার যোগাযোগটা বেশ দুরূহ, যেতে হয় চিকেন স্নেক ঘুরে। তবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করলে এ পথের দূরত্ব কমে আসবে অন্তত 300 কিলোমিটার। সেই চেষ্টাই এখন করছে ভারত। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে চুক্তি হয়েছে এ সংক্রান্ত সমঝোতা স্মারকে। বাংলাদেশের সঙ্গে ভারতের যতগুলো কানেক্টিভিটি আছে আর যে কানেক্টিভিটিগুলো আগামীতে হওয়ার দরকার সেগুলো সহ বাংলাদেশ, ভুটান, নেপাল একটা যোগাযোগের একটা বলয়ের মধ্যে আসবে, সেটি কিন্তু এই এমইউটার মধ্যে বলা হয়েছে। সমঝোতা অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে ছেড়ে গেদে হয়ে ভারতের মালবাহী ট্রেন বাংলাদেশের ভূখণ্ড প্রবেশ করবে দর্শনা দিয়ে। এরপর ঈশ্বরদী, আব্দুলপুর, পার্বতীপুর, চিলাহাটি হয়ে ট্রেন হলদিবাড়ি গিয়ে আবার ভারতে যাবে, যা সেভেন সিস্টারকে যুক্ত করবে ভারতের মূল ভূখণ্ডের সাথে। এছাড়াও এই পণ্যবাহী ট্রেন ডালগাঁও থেকে ভুটানেও যাবে। পুরো প্রক্রিয়ায় ট্রানজিট ফি নির্ধারণ থেকে শুরু করে সার্বিক বিষয়ে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে একটা কমিটি হবে, একটা উচ্চ পর্যায়ের কমিটি হবে, একটা ওয়ার্কিং কমিটি হবে। ওয়ার্কিং কমিটি একটা এসওপি তৈরি করবে যে এটা মোডালিটিটা কী হবে, তার ভিত্তিতে এগুলো চলাচল করবে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত হবে কীভাবে চলবে। দৈনিক একটা ট্রেন চালায় আমার মনে হয় না কোনো সমস্যা, কিন্তু দৈনিক 20টা ট্রেন চালায় তাহলে সেক্ষেত্রে হয়তো আমাদেরকে নতুন করে ভাবতে হবে। কতটুকু নির্ধারণ করা উচিত এ পথের ট্রানজিট ফি, কিংবা বাংলাদেশের স্বার্থই বা এক্ষেত্রে সংরক্ষিত হবে কিভাবে, এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন দর কষাকষিতে থাকতে হবে সতর্ক। ডাইরেক্ট ইনডাইরেক্ট বেনিফিট ইন্ডিয়ার হবে, কারণ তার পথ সংক্ষিপ্ত হবে এবং অন্যের অবকাঠামো ব্যবহার করবে, নিজের অবকাঠামোর কিন্তু ডেপ্রিসিয়েশন হবে না, হবে বাংলাদেশেরটায়। লাভের হিস্সাটা যেমন নিব,
আমার অবকাঠামোর যে অবচয়টা হবে, আমার অপারেশনে যদি কোনো ঋণাত্মক প্রভাব পড়ে, সেখানেও কিন্তু আমার ন্যায্য হিস্সাটা কম্পেনসেট করব। এটাই কিন্তু আমি বলবো সুবিবেচনা প্রসূত হবে এবং টেকসই হবে। আমাদের দেশের জন্য আমাদের এখানে কি লাভ হচ্ছে, তো সেটা কিন্তু বিভিন্ন ফিজ, ট্রানজিট ফি বলি বা কানেক্টিভিটি ফিজ বলে, এগুলো নির্ধারণের সময় এটাকে ঠিক করতে হবে। একটা হলো যে এইটা করতে গেলে ভারতের যে আগে যে চিকেন নেক দিয়ে যে যাওয়ার যে খরচ এবং এইখানে যে সেভিংসটা, এটা টাইম হোক, ফুয়েল হোক, বিভিন্ন ধরনের যেসব খরচ আছে সেটা হোক, এটাকে হিসাব করে আমরা কিভাবে এটাকে উইন উইন করতে পারি, এটা আমাদের হিসাব করা দরকার। ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা দেশবাসীকে অনুরোধ জানাবো, এই সরকার যদি রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে, বাংলাদেশের কৃষক, শ্রমিক, আপামর জনতা, মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন জ্বালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় কোনো রেল লাইন বাংলাদেশে চলবে না, চলবে না। অনতিবিলম্বে ভারতের সাথে হওয়া সকল অন্যায্য চুক্তি, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিল করতে হবে। এতদিন যা করেছেন, এতদিন বাংলার তরুণরা রুখে দাঁড়ায় নাই। আজকে আমাদের মতো তরুণরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে বঙ্গোপসাগরে ভারতের নজরদারি থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্ত নৌ স্থল পথে ট্রানজিট দেওয়া শুরু করে এখন আকাশ পথেও স্যাটেলাইট দিয়ে নজরদারি করার সমস্ত আয়োজন তারা করে বাংলাদেশকে ভারতের পেটে ঢুকিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করছে। এইটা কি কোনো দেশ করতে পারে? এই রকমের একটা প্রতিবেশী দেশ, আমরা যতই অসাম্প্রদায়িকতার কথা বলি, আমরা যদি সৌহার্দ্যের কথা বলি, ভারত পৃথিবীর বুকে তারা একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতকে কায়েম করতে চায় নরেন্দ্র মোদীর সরকার। সেই ক্ষেত্রে তাদের প্রধান এইখানে বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রকে তারা প্রতিবন্ধকতা হিসেবে দেখছে। বাংলাদেশের আলেম ওলামাদের থেকে শুরু করে বাংলাদেশের এই ইসলামী মূল্যবোধের রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করা, হত্যা করা থেকে শুরু করে এমন কোনো কর্মযজ্ঞ এবং মিশন নাই যা ভারত নেয় না। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি স্পর্শকাতর স্থাপনা, এই স্থাপনাটি করেছে রাশিয়া, কিন্তু এর মেনটেন্যান্সের জন্য, টেকনিক্যাল সাপোর্টের জন্য ভারত এইটা ম্যানেজমেন্ট করতেছে। এই যে পারমাণবিক যারা বিজ্ঞান পড়ছেন তারা জানেন, সংক্ষেপে বললে পারমাণবিক এই বিক্রিয়াগুলো হচ্ছে আপনার একটা আপনার অণু বা পরমাণু ভেঙে দুইটা হয়, দুইটা ভেঙে চারটা হয়, যেটাকে বলে একটা চেইন বিক্রিয়া, এটা একটা বাড়তেই থাকে। তো এই পারমাণবিক দুর্ঘটনা যদি বাংলাদেশে ঘটে, বাংলাদেশের ম্যানেজমেন্ট করার সক্ষমতা নাই। আবার সেই ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের চিরশত্রু ভারতের হাতে। আমরা অবশ্যই বলছি যে ভারতের প্রতি মুক্তিযুদ্ধের কারণে আমরা কৃতজ্ঞ, আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই, কিন্তু ভারত 53 বছরে বাংলাদেশকে কি কোনো সেই মর্যাদা দিয়েছে? ভারত প্রতিবেশী অনেক দেশকে তাদের জাতীয় দিবসের অনুষ্ঠানে অতিথি করেছে, বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানকে কি অতিথি করেছে? বরঞ্চ আমরা এবার দেখলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দিল্লি গিয়েছেন, নিউজ 18 থেকে শুরু করে অনেক পত্রপত্রিকা লিখছেন বাংলাদেশের মুখ্যমন্ত্রী এয়ারপোর্টে অবতরণ করছে। মোদি যদি বাংলাদেশের রেলপথ ব্যবহার করে বাংলাদেশের জনগণের সাথে মানে প্রপার আন্ডারস্ট্যান্ডিং না হওয়ার ভিত্তিতে, প্রপার বোঝাপড়ার ভিত্তিতে, প্রপার এগ্রিমেন্টের ভিত্তিতে যদি উনি এই কাজটি না করেন, তাহলে আমি বলছি এটি আমার স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি স্পষ্ট আঘাত, মানে অপমান, এবং জনগণকে অপমান, জনগণের প্রতি অশ্রদ্ধা। আমরা জানি না, উনি তার পার্লামেন্টে জানাননি, বাংলাদেশের জনগণ জানে না যে আগামী মাসেই রেল ট্রানজিট বাস্তবায়িত হতে যাচ্ছে, ভারত তা করতে যাচ্ছে। তাহলে ওনারা প্রিপারেশন কিন্তু অনেক আগে থেকে নিয়ে নিয়েছে। তাহলে জনগণের সামনে কেন গোপন করা হলো? কোন অধিকারের ভিত্তিতে? আপনাকে এই অধিকার কে দিয়েছে? আপনি তো বাংলাদেশের মালিক না। অত্যন্ত দুঃখজনক যে সরকার প্রধান বাংলাদেশের জনগণ স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় নিজের দেশের বুক চিরে অন্য দেশকে তার রেল এবং তার পরিবহনকে তার দেশের অন্য প্রান্তে চলে যাওয়ার সুযোগ দিচ্ছেন। অন্য একটি দেশের সীমানা, ভূখণ্ডকে ব্যবহার করে। প্রশ্ন হলো, আপনার বাড়িতে আপনি কাকে মেহমান আনবেন, এই বাড়ির মালিক যদি আপনি হন, nobody can question it. But the $1 million question is, does Sheikh Hasina own this country, or
the 18 crore people of the country own this country? That is a $1 million question. Can Sheikh Hasina bypass the people of Bangladesh? Can Sheikh Hasina ignore the sovereignty of Bangladesh? Does Sheikh Hasina have the mandate to enter into this kind of treaty into India? Sheikh Hasina ke ei mandate কে দিয়েছে? যেখানে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন উঠতে পারে, কেউ বলতে পারে উনি বাংলাদেশের সরকার প্রধান, ওনার এই ক্ষমতা রয়েছে। নো, আপনি ভারতের সাথে এই মানে ভারতকে রেল ট্রানজিট দেওয়ার কথা বলে বাংলাদেশের জনগণের কাছ থেকে কোনো ম্যান্ডেট নেননি। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তো তিনি অলরেডি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আছে, তিনি তো তিনি করবেন যেহেতু দেশের প্রধান। সুন্দর প্রশ্ন। বাট দ্য কোশ্চেন হচ্ছে যে যখন ফান্ডামেন্টাল এবং সভরেনিটি ইস্যু চলে আসে, নিরাপত্তার ফান্ডামেন্টাল ম্যাটারের সাথে আপোষ করার বিষয় চলে আসে, সেই স্পর্শকাতর বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পার্লামেন্টে কথা বলতে হয়। যেই পার্লামেন্টে যদিও সত্যিকার বিরোধী দল নাই, এটা জনগণের ম্যান্ডেটেড পার্লামেন্ট না, আমরা দেখিনি পার্লামেন্টে কার্যকর কোনো আলোচনা হয়েছে যে ভারতকে রেল ট্রানজিট দেওয়া হবে। সার্বভৌমত্বের সাথে কেন মেশাচ্ছে এখানে? অবশ্যই দেখুন, কারণ হচ্ছে যে আপনি কেন আমার সীমানার ভিতর দিয়ে আমার দেশ মানে অন্য দেশকে ট্রানজিট করতে দিবেন? এই অধিকার তো অন্য একটি দেশ কাউকে দেয় না। কারণ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, ভারত একটি স্বাধীন সার্বভৌম দেশ, নেপাল একটি স্বাধীন সার্বভৌম দেশ। এখন যদি ভারতের সাথে অথবা নেপালের সাথে অথবা ভুটানের সাথে আমাদের রেল ট্রানজিট হতে হয়, তাহলে এর জন্য জনগণের ম্যান্ডেট লাগবে। দেখুন, আমি যেই দেশে বসবাস করি, কেউ যুক্তি দেওয়ার চেষ্টা করে যে পুরো ইউরোপ ব্যতীত মানে এরকম এক দেশের ট্রেন আরেক দেশের ভিতর দিয়ে যায়, স্বাভাবিক বিচরণ হয়, যে স্বাভাবিকভাবে বিচরণ হয়। কিন্তু এই কথাটি অনেকেই খেয়াল করছেন না যে ইউরোপিয়ান ইউনিয়ন ইজ এ লিগ্যাল এন্টিটি। এখানে কোনো বর্ডার নেই, ইউরোপিয়ান ইউনিয়ন রাষ্ট্রগুলোর ভিতরে কোনো বর্ডার নেই। ইট ইজ এ কমপ্লিট লিগ্যাল এন্টিটি। মানে সব নাগরিক এখানে বাধাহীন যে কোনো দেশেও যেতে পারে, কোনো শুধু তো যায় না, বাণিজ্য, নাগরিক সুযোগ সুবিধা তারা ব্যবহার করে। একটা প্ল্যাটফর্ম, একটা লিগ্যাল এন্টিটি। ইট ইজ এ লিগ্যাল এন্টিটি। বাংলাদেশ ভারত মিলিত কোনো লিগ্যাল এন্টিটি না। বাংলাদেশ ভারত মিলিত কোনো একটি মানে বর্ডারলেস কান্ট্রি না। বর্ডার রয়েছে, ভারতের পৃথক বর্ডার রয়েছে। দেখুন, পূর্বে নেপালে যাওয়ার জন্য বাংলাদেশ প্রস্তাব দিয়েছিল ভারতকে, এটা প্রায় সকলেই জানে। কিন্তু ভারত কিন্তু বাংলাদেশে সেই প্রস্তাবকে অগ্রাহ্য করেছে। আমাদেরকে কিন্তু ভারত নেপালে যেতে দেয় নাই। কিন্তু তার স্বার্থে আজকে মানে বাংলাদেশকে ব্যবহার করছে, শেখ হাসিনাকে ব্যবহার করছে। যে কথা আমি বলছিলাম, শেখ হাসিনা তার পার্লামেন্টে এই ব্যাপারটি আলোচনা করেনি। যদিও আমি বলছি ইট ইজ নট এ ডেমোক্রেটিক পার্লামেন্ট ম্যান্ডেটেড বাই দ্য পিপল। এখন এই পার্লামেন্টে তিনি কার্যকর আলোচনা করলেন না। দেশের জনগণের সাথে, সিভিল সোসাইটির সাথে, জনগণের সাথে উনি কার্যকর কোনো কমিউনিকেশন ডেভেলপ করলেন না। জনগণের সাথে আলাপ করলেন না যে আমি ভারতকে ট্রানজিট দিয়ে দিচ্ছি, ভারত আমার ভূমির মধ্য দিয়ে তার রেল, তার নিজস্ব রেল, তার নিজস্ব স্বাধীনভাবে সে ভারতের অন্য অংশে যাবে। এই সুযোগটা আমি ভারতকে দিয়েছি। এই আলোচনাটা এটি মানে আমি যে কথাটি প্রথমে বলছিলাম, এটি যদি শেখ হাসিনার নিজের বাড়ি হতো, নিজের সম্পত্তি হতো, শেখ হাসিনা এটি করতে পারতেন। তার গোপালগঞ্জের বাড়িতে উনি যদি মোদীকে দাওয়াত দিয়ে রাখেন, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। বাট দ্য প্রবলেম ইজ, মোদী যদি বাংলাদেশের রেলপথ ব্যবহার করে বাংলাদেশের জনগণের সাথে মানে প্রপার আন্ডারস্ট্যান্ডিং না হওয়ার ভিত্তিতে, প্রপার বোঝাপড়ার ভিত্তিতে, প্রপার এগ্রিমেন্টের ভিত্তিতে যদি উনি এই কাজটি না করেন, তাহলে আমি বলছি এটি আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি স্পষ্ট আঘাত, মানে অপমান, এবং জনগণকে অপমান, জনগণের প্রতি অশ্রদ্ধা। জি, আরেকটা প্রশ্ন নিয়ে নেন। কিন্তু এটাও দেওয়া হচ্ছে ট্রানজিট মানে তো এখানে একটা ব্যবসায়িক লেনদেন রয়েছে, রিসিপ্রোকাল একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, একটা স্বার্থ রয়েছে। যেমন আমি তোমাকে ট্রানজিট দেবো, তুমি আমাকে পয়সা দিবে, তুমি আমার ভূমিটা ব্যবহার করো শুধুমাত্র তোমার সুবিধার্থে। সুতরাং আমার ভূমি ব্যবহারের জন্য, আমার নিজের ভূমিতে অ্যাক্সেসের জন্য আমাকে একটা অ্যাক্সেস ফি দিতে হবে, সেখানে আমার তো একটা লাভ আছে, তাই না? আচ্ছা আসুন, দেখুন আমি এই প্রসঙ্গে আসছি। দেখুন, আমি কিন্তু প্রথমেই বলেছি এটি স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত একটি বিষয়, এটি সিকিউরিটির সাথে কানেক্টেড, স্পর্শকাতর একটি বিষয়। এটি শুধুমাত্র বিজনেসের ব্যাপার নয়।
আমরা জানি না, উনি তার পার্লামেন্টে জানাননি, বাংলাদেশের জনগণ জানে না যে আগামী মাসেই রেল ট্রানজিট বাস্তবায়িত হতে যাচ্ছে, ভারত তা করতে যাচ্ছে। তাহলে ওনারা প্রিপারেশন কিন্তু অনেক আগে থেকে নিয়ে নিয়েছে। তাহলে জনগণের সামনে কেন গোপন করা হলো যে কেন কোন টার্মসের ভিত্তিতে? এখানে একজন লয়ার আছেন, কোন এগ্রিমেন্ট যদি হয়, এগ্রিমেন্টের খসড়া কপি কোথায়, ড্রাফট কপি কোথায়? এটা মানে কি খসড়াটা হচ্ছে, এগ্রিমেন্টের কাজ চলছে, পেছনে কাজ চলছে, একটা স্বাভাবিক। হ্যাঁ, বাংলাদেশের জনগণ কি পাবে, কোন মানে স্বার্থের ভিত্তিতে আপনি এটি দিলেন, আপনি দিতে পারেন কিনা, বাংলাদেশের জনগণ এগ্রি করছে কিনা? প্রথম কথা হচ্ছে নৈতিকভাবে বাংলাদেশের জনগণ এটি মেনে দিচ্ছে কিনা, প্রথম এটি হচ্ছে নৈতিকতার প্রশ্ন। এরপর হচ্ছে লিগ্যাল কোশ্চেন। লিগ্যাল কোশ্চেন হচ্ছে যে আমরা তো বাংলাদেশের জনগণের এটি দেখার অধিকার আছে। 1 মাস পরেই সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে, বাংলাদেশের জনগণ কিছুই জানেন না। জনগণকে আপনি অন্ধকারে রাখলেন কোন অধিকারের ভিত্তিতে? আপনাকে এই অধিকার কে দিয়েছে? আপনি তো বাংলাদেশের মালিক না। আপনার দায়িত্ব হচ্ছে সরকার পরিচালনা করা, জনগণকে সার্ভ করা। আপনি যেভাবে হোক ক্ষমতায় গিয়েছেন, কিন্তু যেটার সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব জড়িত, সীমানা জড়িত, এই স্পর্শকাতর বিষয়গুলোতে আপনি জনগণকে পাশ কাটিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন না। আপনারা জানেন যে বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা তিনি গতকালকের ভারত সফরে গিয়েছেন এবং সেই ভারত সফর থেকে তিনি এক প্রকার শূন্য হাতেই বাংলাদেশে ফিরতে হচ্ছে। ভারত সফরে তিনি কি কারণে গিয়েছেন সেটা নিয়ে আমাদের এখানে বাংলাদেশে যেমন তার দলের সাধারণ সম্পাদক পর্যন্ত ক্লিয়ার কোনো মেসেজ দিতে পারে নাই, ওবায়দুল কাদের দিতে পারে নাই। বলেছেন প্রধানমন্ত্রী লেভেলের বৈঠক, তাদের মধ্য থেকে আলোচনা হবে, পর্যালোচনা হবে, সব বিষয় নিয়েই হবে। কিন্তু বাংলাদেশের মানুষ দীর্ঘ প্রায় এই আওয়ামী লীগের আমলই 15 বছর, একেবারে শেষ 16 বছর চলে, এই 16 বছর পর্যন্ত তিস্তা নিয়ে আলোচনায় ছিল যে তিস্তার পানি বন্টন নীতি, তিস্তার যে বাঁধ, এই নীতিটাকে নিয়ে আমাদের বাংলাদেশের এই বর্তমান শেখ হাসিনার সাথে কোনো আলোচনা হয়ে হয়তো কোনো সমাধান তিনি বের করে নিয়ে আসতে পারবেন। কিন্তু দীর্ঘ 15 বছরের পর্যন্ত ইভেন এই মোদী সরকারের আগের যে সরকার ছিল সেই সরকারের সময়ও শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তথা ভারতের বিরোধী দল এখন যারা হচ্ছে সেই পার্টি এবং ভারতের বর্তমান ক্ষমতাধর ব্যক্তি, এই কারো কাছ থেকেই শেখ হাসিনা তার সঠিক সেই ন্যায্য দাবি ভারত থেকে আদায় করতে এখন পর্যন্ত পারেনি। অথচ বাংলাদেশ থেকে টাকা খরচ করে, মানে বাংলাদেশের সব মানুষের কাছ থেকে লুটপাট করে এগুলো ওইখানে দাদাবাবুদের কাছে দিয়ে আসার জন্য তারা উদ্গ্রীব সকাল সন্ধ্যা সেই কাজই করছে। আজকে দেখেন শেখ হাসিনা নরেন্দ্র মোদী বৈঠকের দ্বিপাক্ষীয় যে বৈঠক হয়েছে সেখানে 10টি বিষয় নিয়ে আলোচনা বা সমঝোতা স্মারক হয়েছে। এই 10টি বিষয় আপনারা দেখতে পারেন। এই 10টি বিষয়ের মধ্যে একটা নাই যেখানে আমাদের তিস্তার আলোচনা। 10টার মধ্যে কি সবচেয়ে ভয়ানক হচ্ছে রেল লাইনের ব্যাপারটা। আমি সেটাই আসছি, তার আগে আপনাদেরকে বলছি 10টা কি। বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ, এ দিয়ে আমাদের কোনো লাভ আছে? বরঞ্চ বাংলাদেশের তথ্যগুলো সেই দেশে নিয়ে যাওয়ার জন্য কোনো উদ্গ্রীব কোনো পরিকল্পনা আছে, সেটারই একটা অংশ বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ। ভিন্ন কোনো মানে আমার দেশের কল্যাণের কোনো পার্টনারশিপ তাদের সাথে নাই, ডিজিটাল পার্টনারশিপ, এটা একটা তাদের সমঝোতা স্মারক। তারপরে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ, এটা কি করবে ওনারাই জানে, গ্রিন পার্টনারশিপ। তারপরে সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি। তারপরে হচ্ছে সমুদ্র বিষয়ক গবেষণা ও দুই দেশের সমঝোতা, আমার দেশের সমুদ্র গবেষণা করতে ভারতকে পাশে লাগবে, সেই নিয়ে দুই দেশের সমঝোতা। স্বাস্থ্য ওষুধ সংক্রান্ত পুরনো সমঝোতা নবায়ন করেছেন। তারপরে হচ্ছে মৎস্য সম্পদের উন্নয়নে বিদ্যমান সমঝোতা নবায়ন, এটাও নবায়ন করেছেন। তারপরে দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা, যেটা সবচেয়ে জটিল, যে বাংলাদেশের রেল লাইনের ভিতর থেকে তারা বাংলাদেশের রেল লাইন স্থাপন করা তথা বাংলাদেশের রেল লাইন নতুন করে সংযোজন করা, আগের রেল লাইন, এই সব কিছু মিলে ভারত এখান থেকে তাদের দেশের সকল পণ্য, তাদের দেশের সবকিছু এখান থেকে বহন করতে চায় আমার দেশের রেল লাইনের মধ্য থেকে। মানে এ নিয়ে আমি কথা বলতে আসছি, আপনাদেরকে যদি একটা ভিডিও দিয়েছি, আমি কথা বলছি। তারপরে কি হচ্ছে, ভারতের ইন স্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা, দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ও বাংলাদেশ ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা নবায়ন, এটাও নবায়ন করেছে। কৌশলগত অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতায় ডিফেন্স সার্ভিসের স্টাফ কলেজ, এরপরে ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিসের কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোতা। তাহলে দেখেন এই সমঝোতাগুলো হয়ে আমার বাংলাদেশের কি উপকার দীর্ঘ প্রায় 15 বছর পর্যন্ত ভারত করেছে। গত 15 বছর 16 বছর পর্যন্ত এদেশ থেকে নিয়েছে ছাড়া একটা উল্লেখযোগ্য জিনিস তারা দিতে পেরেছে, যেটা দিয়ে বাংলাদেশের মানুষের কল্যাণ হয়েছে, বাংলাদেশের মানুষ উপকৃত হচ্ছে। বাংলাদেশের মানুষের বহুল দাবির অন্যতম একটা দাবি হচ্ছে তিস্তার। সেই তিস্তা সম্পর্ক নিয়ে কোনো আলোচনা কি আদৌ শেখ হাসিনা করতে পেরেছে?
আদৌ শেখ হাসিনা এই আলোচনাটা তার মৃত্যুর আগে করতে পারবে বা করে সেখান থেকে কোনো ফল বসে নিয়ে আসতে পারবে? একসময় বলতো কি এটা মমতার কাজ, মমতা রাজি হচ্ছে না, কেন্দ্রীয় সরকার এখানে হস্তক্ষেপ করতে পারছে না, মমতাকে রাজি করানো হবে। হয়েছে? করানো হয়েছে? আজ পর্যন্ত এখন পর্যন্ত করতে পেরেছে? তাহলে যদি ধরা হয়, আমরা কয়েকদিন আগে দেখলাম যে শেখ হাসিনার সাথে সেই দেশের এই বিরোধী দলীয় যারা নেতা রয়েছেন সেই গান্ধী পরিবারের তাদের সাথে দেখা সাক্ষাৎ, তাদের মধ্যে কি বলে রাহুল গান্ধী, তারপরে তার বোনের সাথে তার মায়ের সাথে সাক্ষাৎ হয়েছে। কই সেই টেবিলেও তো কোনো আলোচনা করে কোনো সমঝোতা হয়নি যে আপনি একটু বলে দেন, আপনি একটু করে দেন, আপনারাও আগে এক সময় ক্ষমতায় ছিলেন, এটা আমার দেশের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ নিহিত। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের ভিতরে এই যে নদী শাসন, যেটা নিয়ে আমি বারবার টকশোতে বহুবার বলেছি, এই নদীগুলো, দেশের যে নদী বাংলাদেশের এখন আছে, এই সব নদীগুলো মরুভূমি করার একটা পরিকল্পনা হয়েছে ভারতের। তারা এটাকে মরুভূমি বানিয়ে দিতে চায়। মানে আপনার দেশে জল আসবে না, আবার জল আসবে কখন আসবে? যখন আপনার প্রয়োজন নেই, তখন আপনাকে সিলেট ডুবিয়ে দিবে, দক্ষিণাঞ্চল ডুবিয়ে দিবে, যখন তার বাঁধ ছাড়তে মন চাবে ছাড়বে। ন্যায্য হিস্যা যেটাকে বলে, আপনার সেই ধরনের কোনো কিছুই ওই দেশ থেকে আমরা আজ পর্যন্ত পাইনি। যে কারণে মানুষ বলে যে পানি এই দেশে যখন বৃদ্ধি পায় তখন স্বভাবতই তারা যখন পানির সুইচ গুলো খুলে দেয় তখন বৃদ্ধি পায়। আর আমার দেশে যখন পানি প্রয়োজন হয় কোনো আমার কি বলে ক্ষেত খামারের জন্য, নদী নালার জন্য, তখন সেখানে পানি থাকে না। এছাড়াও আপনারা জানেন যে বিশ্বের যে নদী শাসন নীতি রয়েছে, সেই নদী শাসন নীতির আইন কানুনও তারা মানে না। তারা যেখানে সেখানে উজানে বাদ দিয়ে তারপরে আমাদের, অথচ উজানে বাদ দেওয়ার কিন্তু কোনো বিধান নাই, সেই উজানগুলোতে বাদ দিয়ে দিয়ে সমস্ত জায়গায় আমাদের সেই পানি শাসন যে ব্যবস্থাপনা সেখানে আমাদের উপরে ইনজাস্টিস করছে। কিন্তু আজ সেই জায়গায় আলোচনা বিন্দুমাত্র শেখ হাসিনা করতে পারেনি। তার মানে ব্যর্থ হাতে তাকে ফেরত আসতে হচ্ছে, ব্যর্থ হাতেই তিনি ফেরত আসছেন। আর এই কয়েকটা সমঝোতা স্মারক আমি সে কারণে গত কয়েকদিন আগে বলেছিলাম যে শেখ হাসিনা মূলত ভারতে যাচ্ছে নট ফর বাংলাদেশি পিপল। সে ভারতে যাচ্ছে তার ব্যক্তিগত আলোচনা যে অবৈধভাবে তো ক্ষমতায় আমিও আসলাম আর আপনিও তো টুকটাক এখানে মানে বৈধ ইলেকশনের মানে রূপ দেখানোর পরেও এখানে আপনি অবৈধ ইলেকশন করেছেন, দুইজনই তো একই দলের লোক কাছাকাছি, তো আমাদেরকে এখন টিকে থাকতে হলে কি করতে হবে, কিছু বুদ্ধি পরামর্শ দেন। এই বুদ্ধি পরামর্শটা নাচতে নাচতে সেদিন ওই যে শপথ অনুষ্ঠানে মোদির ওখানে গিয়েছে, সেখানে সেদিন করতে পারেনি, ব্যস্ত ছিল সবাই। আজ আবার সেই বুদ্ধি পরামর্শ নেয়ার জন্যই মূলত গিয়েছে। কিন্তু যদি বাস্তবিক অর্থে তিনি এই দেশের মানুষের মুক্তির জন্য যাইতেন, তাহলে সবার আগে সেখানে গিয়ে কিন্তু দেশ রক্ষার জন্য, মানুষের জন্য কথা বলতেন। এই আমার দেশের ফারাক্কা নিয়ে কথা বলতেন, আমার দেশের তিস্তা নিয়ে কথা বলতেন, আমার দেশের অন্য অন্য যত জায়গায় আপনার তাদের বাদ দেওয়া আছে সেগুলো নিয়ে কথা বলতেন। সেই নিয়ে কোনো কথা না বলে কোনো কিছুতে এখন পর্যন্ত এই নদী শাসনের একটার উপরেও আপনার এখন পর্যন্ত ভারতের কাছ থেকে আমরা কোনো সাহায্য কালেক্ট করতে পেরেছি? পারিনি। আপনারা জানেন যে আমাদের দেশের ম্যাক্সিমাম জায়গা এখন মরুভূমি হয়ে যাচ্ছে। মানে নদীতে ব্রিজ, আপনারা যমুনা ব্রিজের দিকে তাকান, মানে ব্রিজ উপরে আছে, নিচে পানি নাই, খা খা করছে মরুভূমি। পদ্মার একটা অংশে শুধুমাত্র পানি চলাচল করে, আর বাকি অংশ আমার এলাকার তো সেখানে মাইলকে মাইল আপনার কি বলে চর করে বসে আছে, মানুষ সেখানে কোনো ধরনেরই নেই। সেচ প্রকল্প আমার দেশের যে মানে এই ধানে, মাছে, খালে, বিলে, নদীতে বাংলাদেশ, সেটা আর থাকছে না। কারণ এটাকে ওরা পরিকল্পিতভাবে ধ্বংস করে দিতে চায় যাতে আমরা ওদের উপর থেকে নির্ভরশীল হই। একটা সময় আমার দেশের খাদ্য উৎপাদনে ঘাটতি হবে, চাল ডাল কৃষকরা কাজ করতে পারবে না, সবাইকে ওইখানে গিয়ে হাত পাততে হবে। এখনই দেখেন না মাঝে মাঝে পেঁয়াজ বন্ধ করে দেয়, পেঁয়াজ যখন বন্ধ করে তখন কি করে, একবার দেখলেন না পেঁয়াজ বন্ধ করেছে, হাহাকার শুরু হয়ে গিয়েছে। কারণ আমার দেশে কৃষকরা ঠিক মতো সুস্থভাবে কৃষি উৎপাদন করে তাদেরকে যদি অভ্যস্ত আপনি না করতে পারেন, তাহলে আপনি তো একজনের উপরে নির্ভরশীল থাকবেন। আর নির্ভরশীল থাকতে গিয়ে হঠাৎ করে তিনি যখন আপনাকে এটা দেয়া বন্ধ করে দিবে, তখন তো আপনি কিছু করতে পারবেন না। আজ সেভাবে করি বাংলাদেশের সমগ্র জায়গায় এই পরিস্থিতিটা বিরাজ করছে বন্ধুরা আমার। তাহলে শেখ হাসিনার এই যে 10টা স্মারক তিনি করে আসলেন, হ্যাঁ স্বাক্ষর করে আসলেন, এই 10টার মধ্য থেকে বাংলাদেশের কল্যাণজনক একটা স্বাক্ষরও আমি পাইনি, একটাও নাই এখানে। আপনারাই বলেন কি আছে এখানে? এই যে বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ, কি ডিজিটাল পার্টনারশিপ আমি তোমার সাথে করব? আমার ভারতের সাথে ডিজিটাল পার্টনারশিপ কি কি প্রয়োজনীয়তা তার কাছে আমার আছে, কি কাজে লাগবে এটা বলেন? ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ, সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি, বাপরে বাপ, মানে যা বাংলাদেশের মানুষের জানারও প্রয়োজন নাই সেই জাতীয় বিষয়গুলো নিয়ে তারা সেখানে গবেষণা করে আসছে। গবেষণার যে মূল বিষয়টা সেটাকে সম্পূর্ণ ছেড়ে আসছে। সবচেয়ে ভয়াবহতার দিক যেটা, বাংলাদেশের ভিতর থেকে ভারত রেল লাইন স্থাপন করতে চায় এবং এই রেল লাইনে ভারতের সকল পণ্য বহন করবে। ভারত তাদের সকল স্বার্থের জন্য তার যা কিছু প্রয়োজন সেটা এই লাইন থেকে নিবে, এখান থেকে তাদের নাগরিকরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে। এই যে কার্যক্রম তারা শুরু করেছে, তার মানে একটা দেশ
কলোনি হতে আর বাকি নেই। এই দেশের মধ্যে এখন ভারত তার রোড নির্মাণ করে সেই রোডে তার নিজের পণ্য পরিবহন করছে, বড় বড় ট্রাকগুলো যাবে, সেখানে আপনার আমার কোনো দেশের যাবে না। আমার দেশের মানে কি বলে রাস্তার খোসাদন করে তাদেরকে আমি উপকার করতে হবে। নো ট্রেন, আপনার কি বলে এই যে রাস্তাঘাট, তারপরে আপনার বিমান, এই সব যদি নিয়ন্ত্রণই করে ফেলে, তাহলে এদেশের আর কি থাকবে? এদেশের ব্যক্তিগত কোনো মানে আলাদা কোনো চরিত্র এখানে থাকার কোনো সুযোগ আমি আমার দৃষ্টিতে দেখছি না। তাই ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্যই মূলত শেখ হাসিনাকে দীর্ঘ প্রায় 17 বছর 16 বছর পর্যন্ত রাখা হয়েছে। আর এই শেখ হাসিনারও মূল উদ্দেশ্য হচ্ছে যে যাই বলুক, যে যাই করুক, যেহেতু ভোটে তিনি হবেন না, তাই ভারত যা যা চাচ্ছে তাকে সেটাই দিয়ে কুর্নিশ করে সেটাই করছে। আর এই ভারতও ওই অর্থে শেখ হাসিনাকে রাখার জন্য অবৈধ পথে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংসের জন্য যা যা করার তাই করছে। তাদের নিজের দেশে গণতন্ত্র আমার দেশের চেয়ে কিন্তু একটু হলেও বেটার। তারা কিন্তু তাদের মতো করেও একটা সুষ্ঠু নির্বাচন, যে ভারত যেভাবে তার নেতৃত্ব নির্বাচন করতে পারে স্বাধীনভাবে, ততটুকু স্বাধীনতাও বাংলাদেশের জনগণকে দেয় না, দেওয়ার কোনো সুযোগ নেই। আর এখন এমন অবস্থা তৈরি হয়েছে, আপনি চাইলেও আপনার স্বাধীনতা আপনার হাতে আর থাকবে না। আপনি চাইলেও আপনার হাতে আর স্বাধীনতা দেওয়া হচ্ছে না। সম্পূর্ণ স্বাধীনতাটাকে কেড়ে নিয়ে শেখ হাসিনা তার নিজের স্বার্থে ভারতের হাতে তুলে দিয়ে এসেছে, আমি বলবো তুলে দিয়ে এসেছে। না হয় বাংলাদেশের মানুষের যেই মৌলিক সমস্যাগুলো সমাধান করার কথা, সেই জায়গায় আমরা কোনো কিছুই করতে পারিনি। আমরা আমাদের সেই মৌলিক জায়গাটা উদ্ধার করতে পারিনি। আপনারা শুনেছেন প্রায় যে ভারতের 5 লাখের অধিক নাকি নাগরিক এই দেশে চাকরি করে, বিভিন্ন খাতে তারা টাকা পয়সা নিয়ে যাচ্ছে, অথচ বাংলাদেশের নাগরিকরা চাকরি পাচ্ছে না। আপনারা জানেন যে এদেশে কোটা, মুক্তিযোদ্ধার একটা 53 বছর আগের একটা দিয়ে কোটা দিয়ে দেওয়া হয়েছে। এখন 70% নাগরিক তাও কম্পিটিশন করে চাকরি, 30% বিনা কারণে বসে বসে চাকরিগুলো নিয়ে যাচ্ছে। তাহলে ভারত চাকরি নিচ্ছে, ওই আপনার কোটা ভিত্তিক চাকরি পাচ্ছে, তাহলে সাধারণ নাগরিকদের চাকরি কোথায়? সাধারণ মানুষদের জায়গাটা কোথায়? আজকে এভাবে করে করে তো সন্নীতির অবস্থাটা এমন তৈরি হয়েছে যে বাংলাদেশের মানুষের এখন হাঁসপাস উঠে যাচ্ছে। এদেশের নাগরিকরা এখন আর কোনো ধরনের তার স্বস্তি পাচ্ছে না। আজকে সেই কারণে বাংলাদেশের সমগ্র জায়গায় আজকে এই অবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশের এই যে গতকালকে দেখলাম বাংলাদেশের 2 জন নাগরিক ভারতে চিকিৎসার জন্য গিয়েছে, রিটার্নই এখনো আসতে পারে নাই। তারা কোথায় গিয়েছে, গুম হয়েছে আমরা জানি না। কয়েকদিন আগে আওয়ামী লীগের নেতাই তো আপনারা দেখলেন যে আনার হত্যা হয়েছে। তো বন্ধুর পরিচয় হচ্ছে এই যে 2-3 দিন আগেও আপনার বর্ডারে আমরা দিয়ে আসলাম, আমাদের বর্ডার থেকে হিন্দি ভাষায় আপনার কি বলে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত এই দেশের মানে বর্ডারের দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু বর্ডার গার্ড গিয়ে ভারতের ওখানে হিন্দি ভাষা বলে তাদেরকে উপহার দিয়ে এসেছে। আর আমরা উপহার কি পাই? আমরা উপহার পাই ফেলানির লাশ, আমরা উপহার পাই তাদের থেকে প্রতিনিয়ত গুলি, তাদের থেকে মানুষ হত্যা। এমনকি এই বাংলাদেশের বর্ডার হত্যার রেকর্ডে আওয়ামী লীগ 53 বছরের ইতিহাসে সবচেয়ে ফার্স্ট হয়েছে। এই গত 15 বছরে যা হত্যা হয়েছে, বাকি 30 বছরে আপনার 40 বছরে সেইটা হত্যা হয়নি। তাহলে কি দাঁড়াচ্ছে যে বন্ধুত্বের নামে মূলত দাস নীতি চালু হয়েছে। আমরা তাদের একজন মানে স্বঘোষিত দাস হিসাবে, কীর্ত দাস হিসাবে আমরা কাজ করছি। এখন দাসের যে দাদা, সেই দাদা হচ্ছেন এই মোদির কাছে একটু এখন গিয়ে, যেভাবে আগের রাজবংশের লোকেরা ওই বিভিন্ন ধরনেরই করতে না, আপনার জমি জমা ফসল কৃষকরা উঠাবে আর ওই রাজার ওখানে গিয়ে ধান চাষ করে সেটার অংশ বিশেষ দিয়ে আসতে হবে। এখন শেখ হাসিনা ট্যাক্স দিতে গিয়েছে শুধুমাত্র। আমি মনে করি এই জাতীয় সফর দিয়ে বাংলাদেশের জনগণের কোনো ধরনের মানে স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনকল্যাণ কোনো কিছু নিহিত নয়, বরং এই জাতীয় কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকরা দিন দিন তার অধিকার হারাচ্ছে। ভারত আমার পাশের একটি রাষ্ট্র, নিশ্চয়ই তার সাথে আমার শত্রুতা থাকবে না, কিন্তু তিনি যদি আমাকে শোষণ করে সব খেয়ে ফেলেন আর আমার দেশের শাসক যদি তাকে খাওয়ার জন্য সব পদ্ধতি আবিষ্কার করে দেন, তাহলে সে তো আর বন্ধু থাকে না। সেই জায়গায় তো আমার বিশ্বাস করার কোনো জায়গা থাকে না। সে কারণেই বলছি, ভারতের বিরুদ্ধে আমাদের যেমন এই তাদের শোষণ নীতির বিরুদ্ধে আমাদের যেমন কথা বলা দরকার, তার চাইতে বেশি আমার কথা বলতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে মূলোৎপাটন করে নির্বাচিত। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন যে বর্তমানে আমাদের বাংলাদেশের পরিস্থিতি কি। সবাই জানতে পারছেন যে ভারতের ট্রেন বাংলাদেশের বুক দিয়ে চলবে। একদম ভারতে বাংলাদেশের মানুষ সহজে যেতে পারবে এবং ভারতের মানুষ সহজে আমাদের দেশে চলে আসবে। কিন্তু এই ট্রেন যদি আমাদের বাংলাদেশ দিয়ে যায়, তাহলে আমাদের দেশে কতটুকু ক্ষতি হতে পারে। দর্শক, আপনারা সবাই ভালোভাবে জানেন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।